হুম। তোদের ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার না দ্বিতীয় চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, হয়েছে না? হয়েছে তো? এই যে অন্ধকূপ হত্যা, তারপরে তোর বাংলায় বর্গিয়ানা, ফারুক ফরমান, সুন্দর করে বোঝানো হয়েছে। বুঝেছিস? ঠিক আছে। আজকে হবে তোদের সেকেন্ড চ্যাপ্টার। নাম হচ্ছে কি ঔপনিবেশিক কৃতিত্ব প্রচেষ্টা। সবগুলো বুঝিস তো? 2 নম্বর চ্যাপ্টারে ব্রিটিশরা আসলো, এসে কোথায় কোথায় কি করলো না করলো, কত অত্যাচার করলো, অন্তকূপ হত্যা, তারপরে তোর দৈত্য শাসন, হ্যাঁ, বুঝতে পারছিস তো? এত কিছু করেছিল। তারপরে ব্রিটিশরা এসে এসে যে তার পরবর্তীকালে ভারতে কি করবে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে? তো দেখ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। মানে কি, ওরা কিনা ভারতে যে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা, ওরা ব্যবসা করতে এসেছিল। কি করতে এসেছিল? ব্যবসা করতে এসেছিল। মানে এখান থেকে ওরা কিছু জিনিস আনিয়ে আসবে, কিছু, হ্যাঁ, ব্যবসা করতে এখানে ভারতে এসেছিল। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটি মানে কি বলতো? ধরলে আমি যেখানে ব্যবসা করব, ওখানে একটা টেবিল টেবিল নিয়ে ভালো করে একটু ঝুপড়ি করে একটা ঘাঁটি তৈরি করব, ঠিক না? বুঝতে পারলি তো? তো ওরাও কিন্তু কয়েকটা ঘাঁটি তৈরি করেছিল। কারা? ব্রিটিশরা। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল 3টা ঘাঁটি, মানে উন্নত, মানে উন্নত মানে কি, ম্যান 3টা ঘাঁটি ছিল। ঠিক আছে। একটা ঘাঁটির নাম হচ্ছে মাদ্রাজ, একটা বোম্বাই, আর একটা হচ্ছে কি কলকাতা। ঠিক আছে। মাদ্রাজ, বোম্বাই আর কলকাতা, 3টা ঘাঁটি ওরা করেছিল। কোথায় কোথায়? একটা হচ্ছে এখানে কলকাতা, এখানে মাদ্রাজ, আর এখানে বোম্বাই। 3টা ঘাঁটি। বুঝতে পারলি? পরে এখানে কলকাতা একটা ঘাঁটি, একটা মাদ্রাজ একটা ঘাঁটি, একটা হচ্ছে বোম্বাই একটা ঘাঁটি। বুঝতে পারলি? বোম্বাই মানে এখনকার সময় মুম্বাই। বুঝতে পারলি? 3টা ঘাঁটি করলো। বোঝা গেল? আচ্ছা। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি করে। প্রেসিডেন্সি মানে একটা এমন একটা ব্যবস্থা, প্রেসিডেন্সি ব্যবস্থা মানে ম্যান এখানে থাকবে, লোকজন থাকবে এখানে, তোর আহ, লোক নিযুক্ত থাকবে, এরা ওখান থেকে ব্যবস্থাটা একদম আরো পাকা করতে লাগলো। মানে প্রেসিডেন্সি হয়ে গেলো। এই 3টা বাণিজ্য কেন্দ্র কি হলো? একটা প্রেসিডেন্সি হয়ে গেলো। বুঝতে পারলি? মানে এর ফের শাখা প্রশাখা চালু হলো। মানে ম্যান যে 3টা ঘাঁটি, এটা হয়ে গেল। ঠিক আছে। 1611 এবং 1612 খ্রিস্টাব্দে কালক্রমে মুসুলিপট্টনম এবং সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানি বাণিজ্য কেন্দ্র কার্যকলাপ চলতে থাকে। আরো 2টা ঘাঁটি করে, সেটা হচ্ছে কি মুসুলিপট্টনম আর সুরাট। কি রে? মুসুলিপট্টনম আর সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। মাদ্রাজেও একটা ঘাঁটি বানায়। ঠিক আছে। আবার একটা বলে ঘাঁটি মানে কি, ওই ব্যবসা বাণিজ্য করবে, ওখানে সব কি করবে। বুঝতে হবে? বুঝতে পারছিস তো নাকি? ঘাঁটিতে স্থাপন করছে আস্তে আস্তে। মাদ্রাজে স্থাপন করলো, মুসুরিপট্টমে স্থাপন করলো, সুরাটে স্থাপন করলো। ঠিক আছে। আর মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি। কোন দুর্গ? সেন্ট জর্জ। কি রে? সেন্ট জর্জ দুর্গ বানায় কে? এই তোর এই মুসুরিপট্টনম গ্রামে সেন্ট জর্জ ব্রিটিশ কোম্পানি কিন্তু দুর্গ বানায়। ঠিক আছে। ক্রমে সেই সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। এই যে সেন্ট জর্জ দুর্গটা বানিয়েছিল কিনা, সেন্ট জর্জ দুর্গ বানিয়েছিল তো, কত খ্রিস্টাব্দে বানিয়েছিল বলতো? 1639 খ্রিস্টাব্দে। কত? 1639 খ্রিস্টাব্দে সেন্ট জর্জ দুর্গ বানালো। ওটাকে কেন্দ্র করে, ওই সেন্ট জর্জ দুর্গকে কেন্দ্র করে তৈরি করলো কি, তোর মাদ্রাজ প্রেসিডেন্সি বা সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি করলো। কি হলো? মাদ্রাজ প্রেসিডেন্সি তৈরি করলো। ঠিক আছে। তারপরে তোর তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশে বেশ কিছু অঞ্চলে, পাশাপাশি কর্ণাটক, দক্ষিণ উড়িষ্যা বেশ কিছু অঞ্চলে মাদ্রাজ প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত ছিল। এই প্রেসিডেন্সি 2টি প্রশাসনিক কেন্দ্র ছিল। এই যে মাদ্রাজ প্রেসিডেন্সিটা ছিল কিনা, এই যে এখানে, এখানে যে মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, ভালো করে বুঝবি। হ্যাঁ। এখানে কি দুর্গ বানালো বলতো? সেন্ট জর্জ দুর্গ। কি রে? সেন্ট জর্জ দুর্গ। দুর্গ মানে কি বলতো? মানে এমন একটা ইসের মতো থাকে যে কেউ ওখানে যাতায়াত করতে পারবে না, শুধু ওরাই থাকবে, ব্রিটিশরাই থাকবে। ঠিক আছে। কেউ হাওড়া করতে পারবে না। মানে বড় বড় দেওয়ালের উঁচু উঁচু বাড়ি। ঠিক আছে। হয় না? একদম কেউ, জেলখানার মতো। জেলখানা দেখেছিস?
জেলখানা দেখেছিলি? কত উঁচু উঁচু দেওয়ালগুলো আছে, ওটা একটা দুর্গ, ঠিক আছে। তো আসলে দেখতে এ হ্যাঁ, চাঁচলের জেলখানা। দারুণ দেখতে একদম, যাবি সুন্দর করে একদম। এই গেম খেলে না, পাবজি গেম বা কি একটা গেম খেলে না, বন্ধুদের ঠাকুর করে বানায় না, ওই একদম গেমের মতো, গেমিং এর মতো একদম বিল্ডিংটা বানিয়েছে, বুঝতে পারলে। একদম উপরে থাকবে, লোকগুলো পাহারা দিবে, ঘরের মতো বানিয়েছে, একদম পুরো পুরো দেওয়াল। হ্যাঁ, তো ওরকম দুর্গ বানিয়েছিল কারা? এই ব্রিটিশরা, ঠিক আছে। তো এই যে মাদ্রাজে দুটো দুর্গ বানিয়েছিল কিনা, মাদ্রাজে ম্যান প্রেসিডেন্সিতে একটা দুর্গ বানিয়েছিল, সেন্ট জর্জ দুর্গ। এখানে কিনা এদের রাজধানী দুটো ছিল, ঠিক আছে। একটা হচ্ছে গরমের রাজধানী, একটা হচ্ছে ঠান্ডার রাজধানী। গ্রীষ্মকালে এদের রাজধানী কি ছিল? ওয়াটা কামুন্ড। কি ছিল? ওয়াটা কামুন্ড। মানে গরমের সময় রাজধানীটা ছিল কি? ওয়াটা কামুন্ড। গরমের সময় রাজধানী ছিল ওয়াটা কামুন্ড, আর ঠান্ডার সময় রাজধানী ছিল কি? কিরে বলতো? মাদ্রাজ। তো মাদ্রাজে দুটো যে রাজধানী ছিল, একটা ছিল গরমের সময় রাজধানী কি? ওয়াটাকামুন। আর ঠান্ডার সময় কি রে? মাদ্রাজ। বুঝতে পারলি আমার কথাটা? ঠান্ডার সময় কি? মাদ্রাজ। বোম্বাই প্রেসিডেন্সি মূল গোড়াপত্তন হয়েছিল কি বলতো? এবার আমরা মাদ্রাজ প্রেসিডেন্সি পড়লাম। মাদ্রাজ প্রেসিডেন্সি কি হলো বলতো? তোর হলো সেন্ট জর্জ দুর্গ, ঠিক আছে। তারপর হলো এই যে দুটো রাজধানী হলো ওয়াটাকামুন আর মাদ্রাজ রাজধানী হলো, সব এখানে হয়ে গেলো। তারপর আমি চলে যাবো কোথায়? বোম্বাই। আর এখানে কিনা অনেকগুলো রাজ্য, যেরকম কি কি রাজ্য বলতো? তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশ, তিনটা রাজ্য। এখানে কোন কোন রাজ্য ছিল? তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশ, তিনটা রাজ্য মিলে মানে মাদ্রাজ প্রেসিডেন্সিটা হয়েছিল, বুঝতে পারলি। আর এখানকার সেন্ট জর্জ দুর্গ ছিল। তারপর এখানে দুটো রাজধানী ছিল, কোন রাজধানী ছিল? একটা গরমের রাজধানী, একটা ঠান্ডার রাজধানী ছিল, ঠিক আছে। তারপর আমরা চলে গেলো কি এখানে, মানে এর একটা প্রেসিডেন্সি, বুঝতে পারলি, বিশাল বড়, বোঝা গেল, বুঝতে পারছি কি। তারপর হচ্ছে কি তোর বোম্বাই প্রেসিডেন্সি। বোম্বাই প্রেসিডেন্সি কিভাবে গঠিত হলো না হলো এটা আমরা পড়বো, ঠিক আছে। কি হলো? বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্র ছিল সুরাটে, ঠিক আছে। এই যে বোম্বাই প্রেসিডেন্সির যে মূল গোড়াপত্র কোথায় হয়েছিল? সুরাটে। সুরাট কোথায় বলতো? এই যে সমুদ্রের পাশে একটা বন্দর ছিল, ঠিক আছে, সমুদ্রের পাশে একটা বন্দর ছিল, সেটা, সেই বন্দরটার নাম কি রে? সুরাট। সুরাট। তো এই যে ইংরেজরা আসবে বাইরে থেকে, তখন তো প্লেন আবিষ্কার হয়নি, বাইরে থেকে বড় বড় জাহাজে করে আসবে। তো জাহাজে করে কিনা এই সুরাটে এসেই নামতো। কোথায় নামতো? সুরাটে এসে নেমে তারপরে এখানে ই করতো, ঠিক আছে। সবগুলো কিন্তু সমুদ্রের আশেপাশে ছিল, যাতে পাশাপাশি ব্যবসাটা ভালো হয়, ঠিক আছে। এখানে কোনোদিন ইংরেজরা এসে ব্যবসা করতে পারে মানে হয়নি, ঠিক আছে। এই সমুদ্রের পাশাপাশি এখানে কলকাতা বন্দর থেকে তামিলনাড়ু, সমুদ্রের পাশে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করেছে, বুঝতে পারলে। তো সুরাটে প্রথম তারা ব্যবসা বাণিজ্য চালু করে, ঠিক আছে। এটা হচ্ছে বোম্বাই। হ্যাঁ, সুরাটে প্রথম স্টার্টিং করে, যে এখানে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে তোর পশ্চিম ও মধ্য ভারত, আরব সাগর তীরবর্তী অঞ্চলে বোম্বাই প্রেসিডেন্সি শুরু করে। মানে এই যে এখান থেকে তারা এখান পর্যন্ত এগুলা 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 পুরো এলাকা, মানে এখানে বসে বসে পুরো একটা প্রেসিডেন্সি তৈরি করে, বুঝতে পারলে। মানে এখান থেকে এখানে ওরা চলে যাচ্ছে, এখানে ব্যবসা করতে, এখানে ব্যবসা করতে, এখানে, মানে পুরো পূর্ব এবং মধ্য ভারতটা এই বোম্বাই থেকে তারা ক্যাপচার করে নিয়েছিল, ঠিক আছে। পুরো মধ্য ভারতটা কি করেছিল? বোম্বাই থেকে কি করেছিল রে? ক্যাপচার করে নিয়েছিল, ঠিক আছে, বুঝতে পারলি। মানে ক্যাপচার মানে কি, এখানে ব্যবসা করছিল, বুঝতে পারলি। আচ্ছা, তারপরে সিন্ধু প্রদেশের প্রেসিডেন্সি অন্তর্গত এই যে সিন্ধু প্রদেশ, এই যে এখানে, এখানে একটা সিন্ধু নদী আছে না? আছে তো নাকি? সিন্ধু নদী আছে। এই নদীটা এই বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত। প্রেসিডেন্সি এই প্রেসিডেন্সিটা একটা নামে পরিচিত। এই যে বোম্বাই প্রেসিডেন্সির নাম হচ্ছে কি? বোম্বাই প্রেসিডেন্সি, ঠিক আছে। বোম্বাই প্রেসিডেন্সি। তো এর আরেকটা নাম হচ্ছে কি? পশ্চিম প্রেসিডেন্সি, ঠিক আছে। কারণ কি বলতো? কারণ এটা পশ্চিম দিকে আছে না, এটা যদি উত্তর হয় এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এদিকে পশ্চিম। ওই যে এই প্রেসিডেন্সিটা কোন দিকে আছে বলতো? পশ্চিম দিকে। এই জন্য এর নাম হবে কি? পশ্চিম প্রেসিডেন্সি, ঠিক আছে, বুঝতে পারলি এটা। বোম্বাইটা আছে পশ্চিম প্রেসিডেন্সি। আচ্ছা, এর আন্ডারে কে ছিল? সিন্ধু প্রদেশও কিন্তু এর আন্ডারে ছিল। এখান থেকে এরা মানে এখানে বসে চারিদিকে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে।
হ্যাঁ, আচ্ছা। আহ, তারপরে যে প্রেসিডেন্সিটা হলো, একটু বস। কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপ শুরু হয়। আমরা মাদ্রাজ প্রেসিডেন্সি বললাম, এবার হবে কলকাতা। কলকাতায় কিন্তু একদম ম্যান ঘাঁটি ছিল, মানে এদেরও ম্যান ছিল এখানে, ঠিক আছে, এদেরও ম্যান ছিল কোথায়? কলকাতায়। এবার প্রথম তো কলকাতায় এসেছিল না, প্রথম কোথায় এসেছিল? কলকাতায় না। তো ধীরে ধীরে কলকাতায় উঠেছিল ভারতের ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি। এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে কোন ঘাঁটি? প্রধান। মানে এখানেও ছিল, এখানেও ছিল, ঠিক আছে, কিন্তু মেন প্রধান ঘাঁটি হচ্ছে কোনটা? এটা বুঝতে পারলে? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানির অধিকার পায়, যখন আমরা পড়ছিলাম না দেওয়ানির অধিকার পেল, তো এখানকার কিনা তিনটা অঞ্চল মিলেছিল, কি কি বলতো? বাংলা, বিহার, বাংলা, বিহার আর উড়িষ্যা। এই তিনটা জায়গা নিয়ে কলকাতা প্রেসিডেন্সি গড়ে উঠলো, বুঝতে পারলি? এই তিনটা জায়গা নিয়ে কি গড়ে উঠলো? তোর কলকাতা প্রেসিডেন্সি গড়ে উঠলো, ঠিক আছে। তো বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা, ঠিক আছে, আসাম, আসাম আর ত্রিপুরা। তো ম্যান কি ছিল বলতো? এই কলকাতা ছিল ম্যান। আর কলকাতার এতটি জায়গা মিলে একটা বড় অঞ্চল মিলে এই কলকাতা প্রেসিডেন্সি গড়ে উঠলো। কি কি নিয়ে বলতো? বলতে পারবি না? বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা। আর তোকে যদি বলে যে মাদ্রাজ প্রেসিডেন্সি কোনটা কোনটা এলাকাটা, ওটা তো কি হবে? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ। আর এটা হচ্ছে কি বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেল কি? আচ্ছা। তারপরে ধীরে ধীরে এখানে এখানে তো ধীরে ধীরে প্রেসিডেন্সি যুক্ত হয়েছিল বহু অঞ্চল, আস্তে আস্তে কিন্তু যোগ হয়েছিল। পাঞ্জাব, উত্তর পশ্চিম ভারতের অঞ্চলগুলি গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চলে এই প্রেসিডেন্সির অন্তর্গত। মাদ্রাজের মতো কলকাতাতে ব্রিটিশ কোম্পানি এই যে মাদ্রাজের মতো কি একটা বলতো, কোথায় দুর্গ স্থাপন করেছিল বলতো? কোথায় রে? কোন প্রেসিডেন্সিতে দুর্গ স্থাপন করেছিল? হ্যাঁ, বল। হ্যাঁ, দুর্গ মানে বললাম না, দুর্গ স্থাপন করেছিল এখানে এসে। বল, পারবে না বলতে? আমি তো তিনটাই প্রেসিডেন্ট না, একটা বাংলা, একটা কলকাতা, মাদ্রাজ, একটা বোম্বাই। কোথায় এসে তারা দুর্গ স্থাপন করছে? দুর্গ, হ্যাঁ, দুর্গ মানে এই যে বড় বড় দেওয়াল, বললাম না একটু আগে, থানা, জেলখানা। মাদ্রাজে তো দুর্গ মানে জানিস না? তো কি হবে, মাদ্রাজে এসে দুর্গ স্থাপন করলো। তারপরে এখানে একটা দুর্গ স্থাপন করেছিল, কোথায়? কলকাতায়। কোথায়? কলকাতায়। যে দুর্গটার নাম হচ্ছে কি বলতো? ফোর্ট উইলিয়াম। কি রে? ফোর্ট উইলিয়াম দুর্গ। এই বাংলা প্রেসিডেন্সিতে এখানে কিন্তু একটা দুর্গ স্থাপন করেছিল, দুর্গ স্থাপন করেছিল, এবং এখানে একটা দুর্গ স্থাপন করেছিল, এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম দুর্গ এখানে কোথায়? কলকাতায়। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় স্থাপন করেছিল? কলকাতায়। আর প্রথম যে দুর্গ স্থাপন কোথায় ছিল? মাদ্রাজে। এটা কি মাদ্রাজ? দেখি রে, মাদ্রাজ। এটা কি বোম্বাই প্রেসিডেন্সি, এর নাম ছিল পশ্চিম প্রেসিডেন্সি। প্রথম যে কেন্দ্র করেছিল কোথায়? সুরাটে, কারণ এখানে যাতায়াতের সুবিধাটা বেশি ছিল, বুঝতে পারলি? যাতায়াতের সুবিধাটা, আমদানি রপ্তানি বেশি ছিল, মানে আরামসে সুন্দর করে যাবে আসবে, ঠিক আছে। তারপর যে তোর হলো ম্যান ম্যান তিনটা দুর্গ আমরা পড়ে নিলাম, তিনটা মানে প্রেসিডেন্সি পড়ে গেলাম। এরপরে দেখ কি হচ্ছে, ঠিক আছে। তো তারপরে কি হয় এবার দেখ, এরা প্রথমে ব্যবসা করতে আসবে, বড় বড় তিনটা ঘাঁটি স্থাপন করে দিল, ঠিক আছে। তারপরে কি করলো, এই তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্য প্রশাসনিক কার্যকলাপ গড়ে ওঠে। আস্তে আস্তে কিন্তু এখান থেকে একটা প্রশাসনিক বাণিজ্য গড়ে থাকে। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই, কলকাতা ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। পরিষদ মানে প্রথম দিকে, গোড়ার দিকে আলাদা একটা পরিষদ বা কাউন্সিল বলে গণ্য করা হতো, ঠিক আছে, কাউন্সিল। আর লন্ডনে ব্রিটিশ কোম্পানির পরিচালনাকারী কাউন্সিল অফ ডাইরেক্টর ছিল। দেখ,
এই যে এখানে প্রেসিডেন্সি তো এখানে প্রথমে একটা কাউন্সিল গড়ে উঠতো, কি গড়ে উঠতো বলতো? কাউন্সিল। কাউন্সিল, ঠিক আছে। এই কাউন্সিল মানে তিনটা কাউন্সিল, কটা কাউন্সিল কটা তাহলে? তিনটা না? একটা বোম্বাই, একটা কলকাতা, আর একটা কোথায়? মাদ্রাজ। তিনটা এই কাউন্সিলের যে হেড থাকতো কিনা, এখানে থাকতো না, কোথায় থাকতো বলতো? ব্রিটিশদের যে হেড থাকতো তা থাকতো তোর এই লন্ডনে। কোথায়? লন্ডনে। লন্ডনে থাকতো এদের হেড। তিনটা কাউন্সিল, কটা? তিনটা। তিনটা কাউন্সিলিং এর যে হেড থাকতো ওটা থাকতো লন্ডনে, যাকে বলা হতো কি? বোর্ড অফ কাউন্সিল। বোর্ড অফ কাউন্সিল। কাউন্সিলর ডিরেক্টর, ঠিক আছে। বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর, ঠিক আছে। লন্ডনে থাক, বুঝতে পারলি তো? প্রত্যেকটা একটা কাউন্সিল, কাউন্সিলের মধ্যে যে ম্যান থাকতো তার কথা শুনতেই হতো, যাকে বলবো ও থাকতো কোথায়? লন্ডনে। লন্ডন থেকে অর্ডার করতো, এই এটা কর, এই বেশি বেশি ইয়ে যাচ্ছে, সব কিছু আদেশ করতো কোথা থেকে? লন্ডন থেকে। তো এটাকে আমরা কি বলবো? বোর্ড অফ ডিরেক্টর বলবো। কি বলবো রে বাবু? বোর্ড অফ ডিরেক্টর, ঠিক আছে। এরপরে কি হলো, যে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতো তিনটি কাউন্সিল। তিনটা কাউন্সিল কিন্তু সরাসরি যোগাযোগ চলতো। কাউন্সিলে একজন সদস্যকে ঘাঁটির গভর্নর নির্বাচন করতো, ঠিক আছে। মানে এই যে এই এখানে এই যে কাউন্সিলের এই কাউন্সিল আছে, এই কাউন্সিলের মধ্যে একজন সদস্য ছিল, যাকে কি বলা হতো? কি? গভর্নর। কি রে? কি বলা হতো? তো কাউন্সিলের হেডকে আমরা কি বলবো? গভর্নর বলবো। কি বলবো রে বাবু? কাউন্সিলের যে হেড থাকবে ওটাকে আমরা কি বলবো? গভর্নর বললো। মানে কাউন্সিলের একজন সদস্যকে কি বলা হতো? গভর্নর বলা হতো, ঠিক আছে। কি বলা হতো? বুঝতে পারছিস তো নাকি? আচ্ছা। তারপরে দেখ, কিন্তু ধীরে ধীরে ভারতের ব্রিটিশ কোম্পানি বণিক কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটেন প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে, ঠিক আছে। মানে এরা কিনা এদের এখানে এরা আছে ঠিকই, কাউন্সিল আছে ঠিকই, কিন্তু সবাইকে নজরদারি কে রাখছে? ব্রিটেন থেকে। ওখান থেকে সব অর্ডার হচ্ছে, ওখান থেকে সব কিছু হচ্ছে। কোথা থেকে? ব্রিটেন থেকে, ঠিক আছে। নিয়ন্ত্রণ করছে কে? প্রত্যক্ষ ভাবে নিয়ন্ত্রণ কে করছে? ওই ওখান থেকে। কোথা থেকে? ওই ব্রিটেন থেকে। বোর্ড অফ কাউন্সিল, বোর্ড অফ ডিরেক্টর বললাম না? বোর্ড অফ ডিরেক্টর। আর প্রত্যেককে এখানে কি একটা, এখানে একটা গভর্নর আছে, এখানে একটা গভর্নর আছে, এখানে একটা গভর্নর। বুঝতে পারলি? গভর্নর বা কাউন্সিলে একটা করে গভর্নর থাকে, ঠিক আছে। একটা কাউন্সিল, এখানে একটা গভর্নর থাকবে। আর এদেরকে কন্ট্রোল করবে কোথা থেকে? ব্রিটেন থেকে, ঠিক আছে। কোথা থেকে কন্ট্রোল করবে? ব্রিটেন থেকে। বুঝতে পারছিস? হ্যাঁ, ব্রিটেন লন্ডন থেকে, হ্যাঁ লন্ডন থেকে। ব্রিটেন লন্ডন থেকে, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টে যে বিষয়ে নানা আইন তৈরি করা হতো, এই ধরনের ব্রিটিশ পার্লামেন্ট, ঠিক আছে। এই ধরনের ব্রিটিশ যে পার্লামেন্ট আছে ব্রিটেনে, ঠিক আছে, ওদের তো একটা কোর্টের মতো আছে পার্লামেন্ট না? তাহলে কোনো আইন তৈরি করবে, কি করবে না করবে, সে কোথায় করবে? ব্রিটিশ পার্লামেন্টে করবে। কোথায় করবে? তো যে আইন তৈরি করা হতো সেই সব আইন মোতাবেক ভারতের ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া কাজ করবার উপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টে বলবৎ করা হয়। এরকম দুটি গুরুত্বপূর্ণ, মানে এই যে এরা এখানে আছে কিনা, এরা এখানে বিন্দাস করে তোর ব্যবসা বাণিজ্য করছে। আর এখানে এদের আম, আইন কোথায় তৈরি করছে? ব্রিটিশ। ব্রিটিশ যে পার্লামেন্ট আছে, ঠিক আছে, পার্লামেন্ট, ব্রিটিশ যে পার্লামেন্ট, এই যে ব্রিটিশ দলের একটা ঘরের মতো আছে পার্লামেন্ট, ঠিক আছে। বুঝতে পারলি? ব্রিটিশ পার্লামেন্টে তোর এখানে একটা দুটো আইন তৈরি করেছিল। কি করেছিল? ব্রিটিশ পার্লামেন্টে দুটো আইন তৈরি করেছিল, ঠিক আছে। এই মানে তৈরি করবে ওখানে, কোথায়? ব্রিটেনে। আর এখানে হবে লাগু। বুঝতে পারলি? ম্যান লোকটি তৈরি করবে ওখানে, কিন্তু লাগু হবে কোথায়? এখানে। তুই বুঝতে পারছিস না? তুই ঘুরে বস, ঘুরে বসে একটু বুঝ ব্যাপারটা। তৈরি হবে কোথায়? ব্রিটেনে। আর লাগু হবে কোথায়? তোর এখানে, এই তিনটা কাউন্সিলে, ঠিক আছে। তো দুটা আইন তৈরি করেছিল, ভালো করে এদিকে মুখস্থ করে নিবি। এক নম্বর যেটা আইন, সেটা হচ্ছে 1773 সালে। 1773 সালে, যার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। কি রে? রেগুলেটিং অ্যাক্ট। এক্ষণে মুখস্থ কর। 1773 সালে
রেগুলেটরি অ্যাক্ট। আরেকটা আইন তৈরি করেছিল 1784 সালে, কি? পিট 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 প্রণীত ভারত শাসন আইন। ঠিক আছে, পিট প্রণীত ভারত শাসন, পিট প্রণীত ভারত শাসন আইন। একটু বস। পিট প্রণীত বলবো তো বস, ওকে আসতে বল না। হ্যাঁ, পিট প্রণীত কি ভারত শাসন আইন। এই দুটো আইন তৈরি করেছিল কোথায় বলতো? কোথায় করেছিল বাবু বল? হ্যাঁ, ব্রিটেনে, ব্রিটিশ পার্লামেন্টে। কোথায়? ব্রিটিশ পার্লামেন্টে এই দুটো আইন তৈরি করেছিল। আর হ্যাঁ, ভয়ে খালি হ্যাঁ মারবো তো অবশ্যই। ভয়ে ভয়ে শুধু আসেনি, পড়া হয়নি, ভয়ে আসেনি। এই ঘুরে যেতে রে, ঘুরে যেতে রে, ওরকম না, ঘুরে। তো কি হলো ব্যাপারটা? দুটো আইন, করে একটা হচ্ছে কি রেগুলেটিং অ্যাক্ট, আর একটা হচ্ছে কি পিট পিট প্রণীত ভারত শাসন আইন। দুটো কিন্তু মুখস্থ করে নিবি। হ্যাঁ, দুটো আইন এখানে, এই দুটো আইন কোথায় তৈরি হলো বলতো? ব্রিটিশ পার্লামেন্টে। কোথায় তৈরি হলো? ব্রিটিশ পার্লামেন্টে। ঠিক আছে, এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপে হস্তক্ষেপ করা হয়। এই একটা অনুসারে কি করা হয়? মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সি তিনটি স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা, মানে নিজের মতো এরা কাজ করবে। গভর্নর, আর এই যে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে একটা পদ তৈরি হলো, যার নাম হচ্ছে কি গভর্নর জেনারেল। কি রে? গভর্নর জেনারেল। মানে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে যে একটা পদ তৈরি হয় গভর্নর। গভর্নর জেনারেলটা কি? মানে দেখ, এখানে থাকবে গভর্নর, এখানে থাকবে গভর্নর, এখানে থাকবে গভর্নর। ঠিক আছে, সবার থেকে একটা বড় পদ, মানে একটাই থাকবে, ওটা হচ্ছে গভর্নর জেনারেল। বুঝতে পারছিস? মানে ও থাকবে, ও তিনটার মালিক, তিনটা তরিসের ঘাটির মালিক, মানে গভর্নর জেনারেল। ঠিক আছে, বুঝতে পারলি? বুঝতে পারলি তো? এই কোন, তোকে যদি বলে কোন অ্যাক্টের দ্বারাই গভর্নর জেনারেলটা তৈরি হয়েছিল, কি হবে তোর? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এর দ্বারাই। বুঝতে পারলি? তার অধীনেই, তার অধীনে মাদ্রাজ, বোম্বাই বাণিজ্য ঘাটিগুলি গভর্নর থাকবে। তার এই যে এখানে ছোট করে একটা গভর্নর থাকবে না? থাকবে তো। কার অধীনে থাকবে? গভর্নর জেনারেল অধীনে থাকবে। কার অধীনে থাকবে? এখানে একটা গভর্নর থাকবে, এখানে একটা গভর্নর থাকবে, আর এরা থাকবে কার অধীনে? গভর্নর জেনারেল অধীনে থাকবে। ঠিক আছে, এই আইনের ফলে কলকাতা ভারত ব্রিটিশ, মানে এই আইনের ফলে, হ্যাঁ বস এখানে যদি পদ আছে পদ। আচ্ছা, এই ঠিক করা হয় তার গভর্নর জেনারেল মেয়াদ কত থাকবে বলতো? 5 বছর। কত বছর? 5 বছর। এই যে গভর্নর জেনারেল যে পদটা যে থাকবে, ঠিক আছে, ওর মেয়াদ হবে কত? 5 বছর। কত বছর রে? 4 জন সদস্য নিয়ে এটি গভর্নর জেনারেল কাউন্সিল হবে। বস্তুত আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের পড়ে। এই আইনের ফলেই, ঠিক আছে, এই যে আইনটা, গভর্নর জেনারেল আইনটা, এর ফলেই কলকাতা তোর ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। কি পরিণত হয়? এই যে এই আইনটার ফলে আমাদের যে কলকাতা, কিনা আগে কিন্তু ভারতের রাজধানী কোথায় ছিল? এখন ভারতের রাজধানী কোথায়? নিউ দিল্লি না? কিন্তু আগে, অনেক আগে কোথায় রাজধানী ছিল? আমাদের কলকাতায় ছিল। তো কলকাতায় রাজধানীতে পরিণত হয় কোন আইনের দ্বারাই বলতো? তোর রেগুলেটিং অ্যাক্ট যে আইনটা, এর জন্যই তোর এই আইনটা তৈরি হয়। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ, কলকাতাতে রাজধানী হয় কোন আইনের ফলে বলতো? এই রেগুলেটিং অ্যাক্ট আইনের দ্বারা। ঠিক আছে, এবার 1784 খ্রিস্টাব্দে নতুন প্রধানমন্ত্রী কি উইলিয়াম পিট একটা আইন তৈরি করেছিল। ওই যে পিট পিট শাসিত আইন 1784, পিট শাসিত আইন 1784 খ্রিস্টাব্দে একটা আইন তৈরি করে, যার নাম হচ্ছে কি পিটের ভারত শাসন আইন। বললাম আমি, এই পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এর এর দেখ, এর আইনে কি কি তৈরি করা হলো বলতো? কলকাতা রাজধানী তৈরি করা হলো। কি করা হলো? কলকাতা রাজধানী তৈরি করা হলো। তারপর তোর আর কি করা হলো বলতো?
বাইরে গেল বসছে, আসছে। কলকাতা আইন তৈরি করা হলো, ঠিক আছে। তারপর কি তৈরি করা হলো বলতে রে, গভর্নর জেনারেল পদটা তৈরি করা হলো। এক নাম্বার এই আইনটা কি হলো, এক নাম্বার হচ্ছে গভর্নর জেনারেল পদ। তারপরে কলকাতার রাজধানী তৈরি করা হলো, ঠিক আছে। তারপরে তারপর কি তৈরি করা বলতো, এর মেয়াদ কত, গভর্নর জেনারেলের মেয়াদ কত বছর, 5 বছর। বুঝতে পারছিস তো? আচ্ছা, তারপরে তোর আইনের পিঠ পরিণত পিঠের শাসন আইন বলা হয়, ঠিক আছে। এবার হ্যাঁ, এর দ্বারা কি বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। 1784 সালে পিঠ পরিণত আইন ভার্সন আইন যে হয়েছিল, তো কি আইন তৈরি করলো, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করলো। কার দ্বারাই বলতো, কার দ্বারাই, পিঠ পরিণত ভারত শাসন আইন, পিঠ পরিণত। এই আইনের ফলে কি তৈরি করা হলো, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হলো। কি তৈরি করা হলো, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা। বুঝতে পারলে কথাটা, বুঝা গেল? আচ্ছা, তারপরে দেখ, এই তোর এই প্রথম যে প্রশাসনিক ব্যবস্থা ছিল কিনা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম যে গভর্নর জেনারেল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম যে গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে কি বলতো, ওয়ারেন হেস্টিং। মুখস্থ করে নিবি, কি হবে, ওয়ারেন হেস্টিং। ব্রিটিশ কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। আর এই তোর প্রথম প্রশাসনিক কাজ চালু করে, ওয়ারেন হেস্টিং কি করে, প্রথম প্রশাসনিক কাজ চালু করে এবং বিচার ব্যবস্থার সংস্কার রূপে কাজ চালু করে, ঠিক আছে। তার সাথে মানে দুজন ছিল, ঠিক আছে। প্রথম গভর্নর জেনারেল কে ছিল বলতো, ওয়ারেন হেস্টিং। তারপরে তার পিছন পিছন কি আগে ছিল, লর্ড কর্নওয়ালিস। কে রে, লর্ড কর্নওয়ালিস। ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিস কিন্তু অনেক কাজ করেছিল। প্রথম যে স্টার্টিং, ব্রিটিশ সাম্রাজ্যের যে প্রথম স্টার্টিং কি কি হবে না হবে সব কিন্তু কে করেছিল বলতো, এরা দুজন, লর্ড কর্নওয়ালিস আর ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং আর লর্ড কর্নওয়ালিস কি কি করেছিল একটু দেখে নিব। তো 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করেছিল কে, এই লর্ড লর্ড ওয়ারেন হেস্টিং। কে করেছিল রে, লর্ড ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং প্রথম বিচার ব্যবস্থা চালু করে কত খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে প্রথম বিচার ব্যবস্থা চালু করে এই ওয়ারেন হেস্টিং আর লর্ড কর্নওয়ালিস কিন্তু সেই হারে। আর প্রত্যেক জেলাতে একটি দেওয়ানি, একটি ফৌজদারি আদালত তৈরি করা হয়। আদালত মানে কি বলতো, দেওয়ানি মানে দেখ, এই যে প্রত্যেক জেলায় জেলায় দুটো আদালত থাকে, ঠিক আছে, দু রকমের আদালত থাকে। একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে ফৌজদারি। দেওয়ানি আর ফৌজদারি কি বলতো, একটা হচ্ছে কি, ধরলে কেউ কাউকে মেরে দিল, কেটে দিল, ঠিক আছে, বা তোর ঝামেলা করলো, ঠিক আছে, জোর ঝামেলা যত আছে, এটা হচ্ছে তোর ফৌজদারি, ঠিক আছে, এটা তোর ফৌজদারি। আর যেগুলো জমি জমা সম্বন্ধে বিবাদ, ঠিক আছে, জমি জমা এটা সেটা, এগুলো হচ্ছে কি দেওয়ানি, এগুলো হচ্ছে কি দেওয়ানি, ঠিক আছে, টাকা পয়সা লেনদেন, জমি জমা এটা সেটা, হ্যাঁ, এটা হচ্ছে দেওয়ানি। কোর্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে কি ফৌজদারি, বুঝলে। তবে আইন কানুন মোগলের প্রভাব তখন থেকে গেছিল। আচ্ছা, দেওয়ানি যে আদালত গুলো, ওখানকার যে প্রধান ছিল, দুটো আদালত, আদালত কত প্রকার, তাহলে 2 প্রকার, দেওয়ানি একটা, ফৌজদারি। তো দেওয়ানি আদালত গুলোতে প্রধান ছিল কারা, ইউরোপীয় ছিল, কোথা ছিল, ইউরোপ মানে কি ব্রিটিশরাই ছিল, ব্রিটিশরাই প্রধান ছিল একদম। যে বলবে আদালতে, ওরাই বলবে, ওটা ওদের ওদের কথাই সঠিক, ঠিক আছে। পাশাপাশি দেশীয় আইন ব্যাখ্যা করার জন্য ব্রাহ্মণ, পণ্ডিত, মুসলিম, মৌলবীরা, মানে ধরলে আইন তৈরি করবে, যে কোনো আইন তৈরি করবে, তো ব্রিটিশরা কি করতো, পণ্ডিত, বড় বড় পণ্ডিত যারা জানতো যে এই আইনটা হচ্ছে এর জন্য, যে মুসলিম বড় বড় মৌলবীরা, ওদেরকে নিয়ে এসে তোর লেখালেখি চালু করতো। কি করতো, লেখালেখি করে কোনটা আইন কি হবে না হবে, কেউ যদি মারামারি করে ওর জন্য কি সাজা হবে, কেউ যদি তোর চুরি করে নেই ওর জন্য কি সাজা হবে, এক এক করে মৌলবীদের আর পণ্ডিতদের বললো যে তোরা লিখ কি কি আইন আছে, লিখে একটা তোর খসড়া তৈরি করলো, মানে একটা আইনের মতো তৈরি করলো, ঠিক আছে। এটাকে ধরলে কোর্টে, যেটা কোর্টে তৈরি হলো ফৌজদারি আর দেওয়ানি, ঠিক আছে, ওখানে ইমপ্লিমেন্ট হবে, মানে তোর বলবে যে এরকম করলে এরকম হবে, বুঝতে পারলে, চূড়ান্ত শাস্তি হবে ওদের, ঠিক আছে। তো এই যে 1773 1781 খ্রিস্টাব্দে দেওয়ানির বিচার ব্যবস্থা যে করেছিল, তার মধ্যে ওয়ারেন হেস্টিং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি বলতো, প্রথম
প্রধান বিচারপতির নাম হচ্ছে স্যার এলিজা ইম্পে। কি? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? স্যার এলিজা ইম্পে। মনে থাকবে তো? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? ঠিক আছে। এই প্রথম বিচার ব্যবস্থার চূড়ান্ত ইউরোপীয়করণ করা হয়, এই যে পুরাপুরি একদম বিচার ব্যবস্থাটাকে কি ইউরোপীয়করণ করা হবে 1781 খ্রিস্টাব্দে করা হয়। বিচার ব্যবস্থা সমস্ত লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা আজকে এখান থেকে থাক, ঠিক আছে। পরের দিন নাহলে বিচার ব্যবস্থাটা আমরা করবো। হ্যাঁ, বিচার ব্যবস্থাটা